বিশ্বকাপের আসরে ফ্রান্স যতক্ষণ টিকে আছে ততক্ষণ পর্যন্ত অন্য দলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাটা কি রীতিমতো বিলাসিতায় পরিণত হচ্ছে। কেন এই কথাটা বললাম নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। একটা দলে কি পরিমাণ স্ট্রেংথ থাকতে পারে, একটা দলের কি পরিমাণ ক্যালিভার থাকতে পারে, একটা দলে কি পরিমাণ সমন্বয় থাকতে পারে, তার সব কিছুই বোধ হয় এই মুহূর্তে দিদিয়ের দেশাম তার দলটার মধ্যে ফিট করে ফেলেছেন। এমনভাবে ফিট করেছেন অ্যাজ লাইক আ ভিডিও গেম। আপনি ভিডিও গেম খেলছেন এবং প্রতিপক্ষ কে আসলো কে গেল উই ডোন্ট কেয়ার, একেবারে তেড়ে ফুড়ে শেষ করে দিয়ে বের হয়ে চলে যাব। আর সেই দলে একজন আছেন কিলিয়ান এমবাপে, তিনি যেন বিশ্বকাপের জন্যই জন্ম হয়েছে তার। মানে আপনি যদি বলেন যে কিলিয়ান এমবাপের জন্মটা হয়েছে শুধুমাত্র বিশ্বকাপ খেলার জন্য, তাহলে বোধহয় ভুল হবে না। মানে মাঠে নামেন আর একটা রেকর্ড গড়ে ফেলেন। সুইডেনের বিপক্ষে নেমেছেন, গোল করেছেন, গোল করার পর এখন বর্তমানে যে অবস্থা তাতে করে তিনি এখন কোথায় অবস্থান করছেন জানেন? ইউরোপিয়ান প্লেয়ারদের মধ্যে, অর্থাৎ যেই সকল ইউরোপিয়ান খেলোয়াড়রা বিশ্বকাপের আসরে খেলেছে সবাইকে ছাড়িয়ে তিনি এখন মানে টপ স্কোরের যে তালিকা সেখানে অবস্থান করছেন। বয়সটার দিকে একটু তাকালে আপনি হিসেব মেলাবেন যে আরও একটা বিশ্বকাপ তো মোটামুটি ফিট থাকলে খেলার কথা, যদি বড় ধরনের কোনো অসুবিধা না হয়, তাহলে তখন সে আসলে কোথায় থাকবে? ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে নাকি? বর্তমান যেই 2026 বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপে এই মুহূর্তে তিনি টপ স্কোরার, অর্থাৎ স্কোরে যে মানে ধারাবাহিকতা তিনি দেখাচ্ছেন, তাতে করে তিনি কোথায় থামবেন এইটা এখন এই মুহূর্তে অনেক বড় একটা প্রশ্ন। লিওনেল মেসি ঠিক তার পরে অবস্থান করছেন। এখন হঠাৎ করে ফস করে উঠেন না যে হ্যাঁ লিওনেল মেসির নাম আপনি কেন আগে নিলেন না, আপনি কেন কিলিয়ান এমবাপের নাম দিলেন, একটু থামেন। বিষয়টা হলো যে কিলিয়ান এমবাপে এই মুহূর্তে টপ অফ দ্য টেবল কেন? তার নামের পাশে 2টো অ্যাসিস্ট রয়েছে, 6টা গোল রয়েছে। লিওনেল মেসির নামের পাশেও 6টা গোল রয়েছে, কিন্তু তার নামের পাশে কোনো অ্যাসিস্ট না থাকায় কিলিয়ান এমবাপের নামটা একটু উপরের দিকে চলে গেছে। এই হলো মূলত ব্যাপার। না বুঝে হুটহাট ফস করে ওঠার কোনো দরকার নাই। কিলিয়ান এমবাপের ফ্রান্সের এই যে দলটা, এই দলটার স্ট্রেংথ সম্পর্কে যদি আপনি একটু সামান্য ঘাটাঘাটি করেন, তাহলে আপনি মোটামুটি বুঝে যাবেন যে এই দলটার স্ট্রেংথ কি পরিমাণ আছে। ধরেন ইব্রাহিমা কোনাতের মতন একজন খেলোয়াড়, সে কিনা লিভারপুলে নিয়মিত স্টার্টার, তিনি এখন বেঞ্চে বসে আছেন। স্টার্টার হিসেবে কারা খেলছেন ফ্রান্সের দলে? উপমুকানো খেলছেন, সালিবা খেলছেন। তারা একজন বায়ার্ন মিউনিখে, একজন আর্সেনালে মোটামুটি নিয়মিত খেলোয়াড়। এরপরে যদি আপনি মিডফিল্ডে আসেন, রাবিওট আছেন, তারপরে হচ্ছে আপনার আর্লিয়ান চুয়ামেনি আছে। এইগুলোকে যখন আপনি এক জায়গা করবেন বা তাদেরকে যখন আপনি খেলাবেন, এরপরে আপনি কোথায় যাবেন? ফরওয়ার্ডের দিকে যাবেন। ফরওয়ার্ডে কিলিয়ান এমবাপে, তারপরে হচ্ছে বারকোলা, ওসমান ডেম্বেলে, এরপরে একজন যুক্ত হয়েছেন, তার ঘাড়ে মনে হয় জিন আছে ভাই। পুরো মাঠটাকে একা হাতে কেমনে খেলতে হয়, কিলিয়ান এমবাপের সাথে 1-to-1 কানেকশন বলেন, কিলিয়ান এমবাপের চোখের ইশারা বলেন, কিংবা মাঠের ডান প্রান্ত থেকে বাম প্রান্তে সুইচ করে গিয়ে কিভাবে কিলিয়ান এমবাপেকে দিয়ে গোল করাইতে হবেন, সব কিছুই বোধ হয় তার মাথার ভেতরে দিদিয়ের দেশাম জাস্ট গেঁথে দিয়েছেন। ফুলের মালা যেভাবে একটা করে গাঁথে, ঠিক সেইভাবে দিদিয়ের দেশাম বোধ হয় এই ছেলেটার মাথার মধ্যে এমন কিছু গেঁথে দিয়েছেন, সে কেমন যেন কিলিয়ান এমবাপেকে খুঁজে নেয়। আর কিলিয়ান এমবাপের ফিনিশ, ও মাই গুডনেস, যা করছে এই ছেলে, কোথায় যে এই ছেলেটা থামবে সেটা এই মুহূর্তে অনেক বড় একটা প্রশ্ন। দেখেন, একটা দলের স্টার্টিং যে অবস্থাটা, সেইটার অবস্থা যদি এরকম হয়, সেই দলটার বেঞ্চের অবস্থা কেমন? ডিজায়ার ডুয়ে স্টার্টিং 11-এ জায়গা পাচ্ছেন না, তিনি খেলতেছেন সাবস্টিটিউট হয়ে। কখনো কখনো তিনি স্টার্টার হিসেবে নেমে যান, সেটা ঠিক আছে। কিন্তু আপনি দেখেন যে এরকম একটা প্লেয়ার বেঞ্চে বসে আছে, যে কিনা পিএসজির নিয়মিত একেবারে শুরুর একাদশে থাকেন। তারপরে আবার দেখেন কন্তে মিডফিল্ডে বসে আছেন, বেঞ্চেই বসে আছেন। এরপরে আবার আমি যদি ভুল না করি 80 মিনিট বা 74 বা 80 মিনিটের দিকে সেই জায়গায় রায়ান চেরকি নামছেন। একটা দলে আর কি লাগবে রে ভাই? একটা দলে এই পরিমাণে স্ট্রেংথ যদি থাকে, সেই দলটারে আপনি থামাবেন কেমনে? কয়টারে থামাবেন? আপনি আজকে কিলিয়ান এমবাপেকে পড়াশোনা করে আসবেন, ডেম্বেলে আপনাকে একদম পুরা রোলার কোস্টার চালাই দিবে। আপনি দুইজনকে পড়াশোনা করে আসবেন, অলিজে দাঁড়ায় আছে, আপনি কয়টাকে থামাবেন? আজকে আবার দেখেন বারকোলা গোল করে বসে আছে। আপনি একজনের পর একজন যখন আপনি দেখতে যাবেন যে না, তাকে একটু থামানো দরকার, তো অন্য দিক দিয়ে কেউ না কেউ এসে ফ্রান্সকে মোটামুটি এগিয়ে দিচ্ছে। এই ফ্রান্সের বর্তমান যে অবস্থা, তাতে করে
আপনার দল হয়ে, মানে আপনি যেই দলের সাপোর্ট করেন না কেন, ব্রাজিল করেন, আর্জেন্টিনা করেন, তারপরে মানে স্পেন করেন, পর্তুগাল করেন, যেই দল করেন না কেন, আপনি একটু মিলাই দেখেন তো, ওয়ার্ল্ড কাপের শুরু থেকে ফ্রান্স যেইভাবে ধারাবাহিক পারফর্ম করছে, ঠিক ওই ধারাবাহিক পারফরমেন্স কিংবা আপনার দলের পারফরমেন্সকে একটু সমন্বয় করে একটু মার্ক করে দেখেন তো, যে আপনি অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান আপনি ফ্রান্সের বিপক্ষে কতটা সুবিধা করতে পারবেন। হ্যাঁ, আত্মবিশ্বাসের সাথে আপনি অনেক কিছু বলতে পারেন, আবার কেউ কেউ হুট করে বলে ফেলতে পারেন, হ্যাঁ আমরা তো ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তারপরে বিশ্বকাপ জিতেছিলাম, হ্যান এটা করেছিলাম সেটা করেছিলাম, বলবেন, ডেফিনেটলি বলবেন, কিন্তু একটু ভেবে দেখবেন যে সেই ফ্রান্সের সাথে এই ফ্রান্সের তুলনা নয়, বরং পার্থক্যটা মূলত কতটুকু আছে, এবং বর্তমান আপনার দলের স্ট্রেংথ এবং ফ্রান্সের দলের যে মানে ভারসাম্য একটু মিলায় দেখবেন যে আসলে তফাতটা কতটুকু। যখন তফাতটা মানে আপনি একা নির্ণয় করতে পারবেন, দ্যাট টাইম আপনি বুঝতে পারবেন যে এই ফ্রান্স যতক্ষণ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে টিকে আছে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়ার্ল্ড কাপের স্বপ্নটা আসলে কিভাবে দেখবেন, এটা হলো অনেক বড় একটা প্রশ্ন। একজন ব্যক্তি হিসেবে আপনি বরঞ্চ এটা ভাবতে পারেন যে যেই দল যারা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে তারা ফাইনালের আগে ফ্রান্সকে ফেস করতে হইতেছে না, তাদের জন্য বরং আরও কপাল ভালো। কপালটা আসলে কাদের শেষ পর্যন্ত পুড়তে পারে যদি ফ্রান্স ফাইনালে যায়। আবার বলছি, ফ্রান্স যদি ফাইনালে যায় তাহলে কপাল পড়বে কার? পর্তুগালের, তারপরে হচ্ছে আপনার স্পেনের, এরপরে জার্মানি তো বাড়িতে চলে গেছে অলরেডি, তো আর বাকি থাকলো কারা? এরকম বড় বড় দলকে তাদেরকে বাড়িতে পাঠাই দিয়ে এরপরে যদি তারা ফাইনালে আসে, এবং অন্য সাইড থেকে যিনি ফাইনালে আসবেন তিনিও তো কাউকে না কাউকে হারিয়ে আসবেন, তার আত্মবিশ্বাসে একেবারে টইটম্বুর থাকবে, সব কিছু মেনে নেওয়া যায়। কিন্তু পারফরমেন্সের বিচার, ধারাবাহিকতার বিচার, তারপরে হচ্ছে দলের স্ট্রেংথের যে অবস্থা, এরপরে কোচ যখন একজন মাস্টার মাইন্ড হন এবং বিশ্বকাপ খেলার মতন অভিজ্ঞতা সম্পন্ন হন, তখন এই দলটার বিপক্ষে আপনি নামার আগে বোধ হয় ভেতরটা একটুখানি দুরু করে ওঠে। আপনি যতই আত্মবিশ্বাসের প্রতীক হন না কেন বা আপনার ভেতরে যত আত্মবিশ্বাস থাকুক না কেন, এইটা দিন শেষে আপনি বলবেন যে তাদের বিপক্ষে জেতাটা সহজ হবে না, তবে আশা তো করা যেতেই পারে। এখন বর্তমান পরিস্থিতি কি জানেন? একটা সর্বদলীয় ঐক্যজোট হইতে পারে। সর্বদলীয় ঐক্যজোট বলতে পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, এরপরে জার্মান তো নাই, যারা নাই তাদেরকে নিয়ে আপাতত একটু আলোচনা কম করা যাক। মানে সর্বদলীয় একটা জোট হয়ে একটা প্রার্থনা কি করা যায় যে কোনো কায়দায় যেভাবেই হোক, ছলে বলে কলে কৌশলে এই ফ্রান্সকে কি কোনোভাবে হারানো যায়? ভাগ্যটা যদি খুব খারাপ না হয় তাহলে এই ফ্রান্স যে আসলেই পরাজিত হবে সেই হাবভাব তাদের মধ্যে আপাতত দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, দিন শেষে ফুটবল তো গোল বলের খেলা, কখন কোনটা কিভাবে ঘটে যায় আসলে তো বলা যায় না। প্যারাগুয়ে তারা জার্মানিকে হারিয়ে দেবে এটা কে ভেবেছিল? দিন শেষে সেটাই হয়েছে। এই ফ্রান্সের বিপক্ষে কোনো এক দল এভাবে হয়তো বা জিততে পারে, এইটুকু স্বপ্ন দেখা ছাড়া আপাতত তারা যতক্ষণ বিশ্বকাপে আছে ততক্ষণ অন্য দলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখার সাথে সাথে একটু ব্রেকেও পা রাখতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি। ফ্রান্সের খেলাটা যদি দেখে থাকেন, কেমন দেখলেন এবং তারা শেষ পর্যন্ত কি করতে পারে সেই ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে ডেফিনেটলি জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।